প্রিয় মাছ চাষী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি খন্দকার জুয়েল ইমাম ফিশ কিং এয়ারটরের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দুই হলো, আপনারা যারা কার্প ফ্যাটেনিং মাছ চাষ করতেছেন, এইটার উপরে আমার কাছে অনেক রিকোয়েস্ট আছে ভিডিওর বিষয়। কার্প, আমরা যে পুকুরে কার্প জাতীয় মাছগুলো করি, কার্প জাতীয় মাছগুলো বলতে সাধারণত বোঝায় আমাদের সিলভার কাপ, আমাদের গ্লাস কাপ, আমাদের ব্রিগেড কাপ, কাতল কার্প, রুই কার্প, মৃগেল কার্প, কালীবাউস কার্প, এগুলো সব কিন্তু কার্প, সঙ্গে কার্প হবে। এবং আমাদের এই মিরর কাপ, এগুলো হলো আমাদের কার্প জাতীয় মাছ। এই কার্প জাতীয় মাছ যারা আমরা ফ্যাটেনিং করছি, তাদের অবশ্যই চিন্তা করতে হবে যে আমাদের পুকুরের যে 3টা স্তর আছে, এই 3টা স্তরেই কিন্তু আমাদেরকে মাছ চাষ করতে হবে। 3টা স্তরে আমাদেরকে মাছ চাষ করতে গেলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের উপরের স্তরের মাছগুলো কি। আমাদের প্রথম স্তরের মাছগুলো হলো আমাদের সিলভার কাপ, ব্রিগেড কাপ, কাতল। আমাদের সেকেন্ড স্তরের মাছ হলো রুই, গ্লাস কাপ। আমাদের থার্ড স্তরের মাছ হলো, তৃতীয় স্তরের মাছ হলো আমাদের মিরর কাপ, মৃগেল এবং আমাদের কালীবাউস কাপ, যেটা রুই এবং কালীবাউসের সংমিশ্রণে কালো রুই আমরা অনেক সময় বলে থাকি। এই মাছগুলো আমাদের প্রত্যেকটা স্তরেই সেম থাকতে হবে। আমরা কি করতে পারি, আমরা যদি সব মাছ মিলে দেখা গেল যে 100 পিস মাছ ছাড়বো, তাহলে আমাদেরকে 35% মাছ ছাড়তে হবে একটা পুকুরে। আমাদের 35% মাছ ছাড়তে হবে এই ব্রিগেড, সিলভার এবং কাতল। 40% মাছ ছাড়তে হবে আমাদেরকে এই রুই, 2% গ্লাস, 40-এর মধ্যে 2 থেকে 3%। নিচে গিয়ে আমরা দেখা গেল যে 25% আমরা ওই কালীবাউস, মিরর কাপ এবং আমরা কালীবাউস কার্প এবং মিরর কাপ এবং আমরা মৃগেল কার্পের মাছ আমরা ছাড়বো। কারণ আমাদের প্রত্যেকটা স্তরে যে খাবারগুলো হয়, সেই খাবারগুলো প্রত্যেকটা স্তরেই প্রত্যেকটা মাছ কিন্তু খাবারগুলো কনজিউম করতে হবে। এখন অনেকের ধারণা যে মাছকে খাবার দিলে তো সবাই পুকুরের উপরে চলে আসে। মাছকে খাবার দিলে পুকুরের উপরে আসা ছাড়া তো অন্য কোনো ওয়ে নাই, কোনো সাইড থেকে বা কোনোভাবে তো মাছ খাওয়ার সুযোগ নাই। মাছটা পানির উপরে খাবার দিচ্ছেন বা পানির উপরে নিচে নিচে আপনি মাচা করে দিচ্ছেন, মাছ ওখানে ওই এডিশনাল খাবারটা খাওয়ার জন্য সবাই দৌড়া আসবে। কিন্তু তারা যখন জীবনযাপন করবে, যেমন সিলভার কাপ মাছ কখনো নিচের লেভেলে যায় থাকার ক্ষমতা রাখবে না, কারণ তার অক্সিজেন লেভেল বেশি। কাতলেরও অক্সিজেন লেভেল বেশি লাগে, ব্রিগেড কাপের অক্সিজেন লেভেল বেশি লাগে। তাদের অক্সিজেন লেভেল মাঝে যেটা থাকে সেটাই তাদের যথেষ্ট নয়, নিচে তো নয়। আবার নিচের মাছগুলো নিচের অক্সিজেন লেভেলে তারা মানে তাদের জীবনযাপনের আল্লাহ পাকের সৃষ্টির কারণে তারা বেশি অক্সিজেনে আসার প্রয়োজনীয়তা বোধ করে না। এবং মাঝের স্তরের মাছ, যেটা পানির মধ্যাংশের মাছগুলো দ্বারা তারা রুই আর গ্লাস কাপ, তারা জীবনযাপনের সময় তারা সেই স্তরে থাকবে। তাহলে তাদের প্রত্যেকটা স্তরের যে খাবার নষ্ট তৈরি হচ্ছে প্রাকৃতিকভাবে সেগুলো, এবং আমরা সেই খাবারগুলোকে যদি কনজিউম, পুকুরের যে পানির স্বাস্থ্যটা ঠিক রাখার জন্য যদি আমরা সেই খাবারগুলোকে কনজিউম না করি ধারাবাহিকভাবে, তাহলে আমাদের একটি স্তরের খাবার কিন্তু আর একটি স্তরে বর্জ্য হবে এবং বর্জ্য হতে হতে লাস্টে যায় পচন ক্রিয়াতে রূপান্তর হবে। তাহলে আমাদেরকে এই কার্প ফ্যাটেনিংয়ে অবশ্যই চিন্তা করতে হবে যে আমাদেরকে প্রত্যেকটা স্তরে সমান্তরাল 19-20 একটা সিস্টেমেটি আছে, সেটাতে আমাদেরকে ছাড়তে হবে। এখন ছাড়তে গেলে আমরা অনেকে দেখি সিলভার দেয় না, ব্রিগেড কাতলা দিয়েছে, অনেকে সিলভার ব্রিগেডই দেয় নাই, কাতলা দিয়েছে। কিন্তু উপরের স্তরে কিন্তু 3টা ধাপ থাকে এবং সিলভার মাছ সোজা হয়ে খাবার খায়, এবং আমাদের যে ব্রিগেড মাছ সে একটু সোজা থেকে একটু হালকা কার্ভ হয়ে খাবার খায়। কাতল মাছ সবসময় আকাশের দিকে মুখ করে খাবার গ্রহণ করে। এতে এই যে এক একটা মাছের এক এক ধরনের খাবারের যে ধরন, এক একটা ওই উপরের স্তরের 3টা ভাগে তারা বিভক্ত হয়ে জীবনযাপন করে। এগুলো অনেক গবেষণার বিষয় থেকে আপনাদেরকে বুঝে মাছগুলো ছাড়তে হবে। এবং আমরা এডিশনাল খাবারগুলো অবশ্যই পুকুরে পানির স্বাস্থ্যকে ঠিক রেখে আমরা এডিশনাল খাবারটা ইউজ করব। আমরা যদি কোনো কারণে পানিতে খাবারের পরিমাণ বেশি দেই, তাহলে আমাদের এডিশনাল খাবারগুলো অনেক হবে, এবং সেটার কারণে আমাদের পুকুরের যে প্রাকৃতিক থেকে যে খাবারগুলো তৈরি হচ্ছে আল্লাহ প্রদত্ত আমাদের প্রকৃতির নিয়মে, সেইটা কিন্তু নষ্ট হবে। যে কোনো একটা খাবার নষ্ট হলে
দ্রুত জলভারটা বেড়ে যাবে, পানি মোটা হয়ে যাবে, পানির অক্সিজেন লেভেল কমে যাবে। বিভিন্ন যে বিষয়গুলো বিভিন্ন ভিডিওতে আমি আলোচনা করেছি আপনাদেরকে, অনেক ভিডিও আপনারা অনেকে আমার ফলোয়ার্সে দেখেছেন। সেই সমস্যাগুলো থেকে আমাদেরকে মুক্তি পাওয়ার জন্য আরেকটা জিনিস আমাদেরকে ব্যাকআপ হিসাবে রাখতে হবে বর্তমান সময়ে, যার কোনো বিকল্প নাই, সেটা হলো এয়ারটেল। যেই এয়ারটেলটা আমরা আমদানি করতেছি এবং বাংলাদেশে অনেকেই আমদানি করতেছেন, অনেকে দামের কম্পিটিশন করতেছেন, অনেকে মানের কম্পিটিশন করতেছেন। এই মানের কম্পিটিশনের মধ্যে আমি একজন ব্যক্তি আছি যে আমি এটাকে কখনোই আপোষ করিনি, এখনও করি না, আগামীতেও করবো না, কোনো দিনই করবো না। যার কারণে আমাদের মেশিনগুলো যেখানে যাচ্ছে সেইখানে ইতিমধ্যে চাষিরা বুঝে গেছেন। কারণ একটা সময় আমরা সহ দু একজন ইম্পোর্টার ছিলেন, এখন পর্যায়ক্রমে আরও অনেকে এসেছেন, এটা তাদের অধিকার আছে, আরও অনেকে আসবেন। আরও আসার জন্য আমি আহ্বান করি, কারণ আমাদের বাংলাদেশের আগামীর সময়ে আরও মেশিনের প্রয়োজন আছে। কারণ একটা সময় মানুষ এটা বুঝতো না, আমরা একটা মেশিন বিক্রি করছি 5,000 টাকা লাভ করছি বা 7,000 টাকা লাভ করছি, 12,000 টাকা খরচ করে আমরা অনেক দূরে গিয়ে সেটাকে ভিডিও করছি, তাদের সঙ্গে তাদেরকে বুঝাইছি, তাদেরকে এই গুণগত মানগুলো, তাদের সিস্টেমেটিকগুলো, উপকারিতা, তাদের এগুলো বুঝাই আমরা ভিডিও করছি। এখন এটা চাষিরা অটোমেটিক্যালি বুঝে গেছে এবং এইটার গুণগত মানটা এখনও বুঝে কমপ্লিট করেনি, অনেক জায়গাতে বোঝা শুরু হয়ে গেছে। তো আমাদের মানের সঙ্গে মিলাই যদি কেউ মেশিন কিনতে চায় তাহলে আমাদের সমতুল্য দাম দিয়েই কিনতে হবে। কেননা জিনিস যেটা ভালো তার দাম একটু বেশি, কারণ সেটা কিনতেও হয় বেশি, খরচও বেশি, বিক্রিতেও বেশি বিক্রি করতে হবে। তার সকল পেয়ার পার্টস, লংজিভিটি এবং তার মান, গুণগত, বিদ্যুৎ কনজারভেশন সব কিছুই কিন্তু অবশ্যই ভালো দিকটাই বেশি থাকবে। কারণ ভালো জিনিসের ভালো মান থাকে, এইটা সবাই জানে, আমরাও জানি, আপনারা সবাই জানবেন। তো আগামীর মাছ চাষে আপনারা প্রত্যেকটা পুকুরে একটি করে এয়ারটেল সেট আপ করবেন এবং কার্প ফ্যাটেনিংয়ে সাধারণত 3 থেকে 4 মাসের বেশি সময় লাগার কোনো কারণ নাই। কারণ আপনারা যে সাইজের মাছ ছাড়বেন আপনারা মনে রাখবেন তার থেকে 3 থেকে 4 গুণ মাছকে ফ্যাটেনিং করবেন। আমরা যদি 100 গ্রাম মাছ ছাড়ি, 600 গ্রাম মাছ করতে আমাদের 600-800 গ্রাম মাছ করলেই আমাদের 4 মাসে এটা হয়ে যাবে, বা 5 মাসে আমাদের এটা 1 কেজিতে রূপান্তর বা 1 কেজি 100-200তে রূপান্তর হবে। আমরা যত বড় মাছ ছাড়বো তত তার চক্র বৃদ্ধি হিসাবে বাধ্যতার সময়, ওই সময়ের মধ্যে অনেক বেশি ওয়েট হবে। একটা রুই যদি 1 কেজি ছাড়তে করার সক্ষমতা থাকে, 4 মাসের মধ্যে সেটা 2.5 কেজি 3 কেজি রূপান্তর হবে, এরকম গাণিতিক হারে বাড়বে। তো আগামীর মাছ চাষে আমরা সবাই বুঝে শুনে, কারণ এখন মাছ চাষটা অনেক ঝুঁকিপূর্ণ, কারণ আমাদের ওয়েদার কম্পোজিশনটা বর্তমানে খুব খারাপ চলতেছে ওয়ার্ল্ড ওয়াইড, তার ধারাবাহিকতা বাংলাদেশেও আমরা তার বাইরে নয়। যার কারণে আমাদের ঋতুভিত্তিক যে প্রবলেমগুলো মাছ চাষের উপর যে থ্রেড আসতেছে প্রাকৃতিক কারণে, সেই থ্রেডগুলোকে আমরা মোকাবিলা করার জন্য আমাদের এটাকে একটা টুলস হিসাবে প্রত্যেকটা পুকুরে, অন্তপক্ষে পুকুরের সাইজ অনুযায়ী এবং প্রয়োজন অনুযায়ী কী ধরনের মেশিন লাগবে সেইটা আমাদেরকে অবশ্যই সেট আপ করা আমাদের সময়ের চ্যালেঞ্জ হিসাবে আমি মনে করি। এবং এইটা আসলে খুব বেশি দাম না। একটা পুকুরে 100% মাছ চাষ করতে গেলে, একটা কার্প ফ্যাটেনিং করতে গেলেও 12-14-15 লাখ টাকা, 20 লাখ টাকা নিচে একটা লট শেষ করা যায় না। সেখানে একটা 35-40 হাজার টাকার মেশিন নাথিং বাট জিরো। তো যার কারণে আমাদেরকে এই বিষয়গুলো চিন্তা করে অবশ্যই মেশিন সেট আপ করতে হবে এবং ভালো মানের মেশিন কেনার পরামর্শ দিয়ে সবার মাছ চাষের সফলতা, সুস্থতা এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।